জামাত ইসলামের বড় একটা সম্পদ কিংবা তাদের নেতাকর্মী কিংবা তাদের প্রতিষ্ঠিত একটি সম্পদ হলো ইসলামী ব্যাংক, সেটা নিয়েও এখন সংকিত, সেখানে হাত দিয়েছে সরকার। সুতরাং কেউ ভালো নাই। এখন ভবিষ্যতের আমার তো মনে হচ্ছে অনেক ক্ষেত্রে যে বিরোধী দল এবং সরকারি দলের যে এখন একটা মানে হালকা হালকা মানে দুষ্টু মিষ্টি যে একটা সম্পর্ক যাচ্ছে গত ৩ মাস, এটা বোধহয় কতদিন যাবে আমি জানি না। দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে শোনা যাচ্ছে সরকার গভীর সমুদ্র বন্দে তেল গ্যাস তারা অনুসন্ধান চালাবে। গত ১৫ বছর এটা চালানো হয় নাই। আমরা সমুদ্র বিজয় করেছি, সেখানে সীমানা, কিন্তু সমুদ্রের সম্পদ আমরা আহরণ করতে পারি নাই। ব্লু ইকোনমি সম্পর্কে যখন ইউনূস সরকার সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছিল, উনি বারবার বলছে গোটা বাংলাদেশে যা সম্পদ আছে সমুদ্রের সেই রকম আরেকটা সম্পদের জায়গা আছে, আমরা সেটার মধ্যে সামান্যতম আমরা সেটা ব্যবহার করতে পারছি না। দলীয় সরকার গণতান্ত্রিক ভাবেই তারা ক্ষমতায় আসছে, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে। ভোট নিয়ে মানে বিতর্ক বা প্রশ্ন বা ত্রুটি বিচ্যুতি ভোটে থাকতে পারে, এটা নিয়ে আলোচনা হবে বা এটা কিছু করা থাকলে করবে, কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে একটা সরকার, তারা কোনোভাবে অবৈধভাবে কিংবা সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। স্বভাব তো এই ৫ বছর পূর্ণ করবে, এটাই আমরা আশাবাদী। এটাই স্বাভাবিক, এবং এটা না হলে গণতন্ত্র রক্ষা হয় না। এটা গণতন্ত্রের রক্ষা কবচ ভোটের সিস্টেম। তো সেখানে সরকার ৩ মাসের মাথায় এসে আস্থা এসেছে আর একটা আস্থা আসে নাই। এই কোন প্রশ্নই এখন কেন আসলো? আস্থা আসছে, এই কথাও বা তারা বলতে গেল কেন? আস্থা চলে আসছে। এই আকবরের কথা বলার দরকার কি? আর যারা বলছে আস্থা নাই, তারা ওইটা শুনে বলছে, মানে ওইটা উত্তর দিতে গেছে। তো এটা বলার আমি মনে করি এটা সরকারের বলার মতনই সময় হয় নাই। ৩ মাসে সরকার জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসে কি এমন, মানে এটা কি সরকারের কাছে কি আলাদিনের চেরাগ আছে নাকি? যেখানে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ, যেখানে দেশের হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ, যেখানে দেশের লক্ষ লক্ষ বেকার, যেখানে সারা বিশ্বে যুদ্ধ চলছে, যেখানে ৫০,০০০ কোটি টাকা মাত্র ১-১.৫ মাসের যুদ্ধের ভিতরে সরকারের ক্ষতি হয়ে গেছে, রাষ্ট্রের লস হয়ে গেছে, কিসের ভিত্তিতে ভাই আস্থাটা আসলো? মানে এই ধরনের কথাবার্তা মানে দায়িত্ব জ্ঞানহীন বলবে, আর বিরোধী দল সেটার আবার উত্তর দিতে যাবে। আমি এই ধরনের কথা বলাটাই প্রথম কথা হচ্ছে যে এটা তার ঠিক হয় নাই। আর বিরোধী দলের ওই উত্তর, বিরোধী দল তো উত্তর দিবেই, এটা তো তাদের কাজ। সরকার যেটা বলবে তার বিরোধিতা করবেই, এটাই নিয়ে চিরায়ত বৈশিষ্ট্য। কিন্তু আস্থার কিছু করতেও পারে, সময় হয় না। বাট হ্যাঁ, মর্নিং শোজ দ্য ডে। সরকারের এখানে কিছু পদক্ষেপের বিষয় আছে যেগুলো দেখলে আপনি ফলাফল এখন না পেলেও আপনার আপনার সন্তান পড়ালেখা কেমন করছে সেটা দেখলেও বুঝতে পারবেন যে আগামী সে এসএসসি পরীক্ষায় কেমন রেজাল্ট করতে পারে, এটা ধারণা করা যায়। সেই দৃষ্টি থেকে আপনি বলতে পারেন যে আস্থা কদ্দুর। আদারওয়াইজ ফলাফল হওয়ার মতো সময় এখন হয় নাই। তবে সরকারের কাছে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, নো ডাউট। সরকার বেশ কিছু প্রজেক্ট নিয়েছে, আপনার এই যে তিস্তা ব্যারেজ সহ, মানে পদ্মা ব্যারেজ সহ তারা বেশ প্রজেক্ট ভালো। তারপরে যানজট নিরসনের জন্য প্রধানমন্ত্রী দিল্লি কয়েকটা বৈঠক করছে, ফলাফল এখনো পাই নেই। যখন পাওয়া যাবে তখন ইলেকট্রিক বাস নামাইতে চায়, অনেক কিছু দেখতেছি। কিন্তু বাস্তবায়ন যখন হবে তখন বুঝতে পারবো যদি সেগুলো দুর্নীতিমুক্ত এবং যোগ্যতার সাথে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে। এবং এই চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য একটা কথা আমরা শুনেছি, এই চাঁদাবাজির সমস্যাটা কিন্তু এই ২-৩ মাসের বিষয় না, এটা কিন্তু ৫ তারিখের পর থেকেই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে গত ১.৫ বছরে। এবং বিভিন্ন অপরাধের কারণে তাদের অনেক বিএনপি নেতাকর্মীদের বহিষ্কারও করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীদের। এবং তখন একটা কথা বিএনপির দায়িত্বশীল পর্যায় থেকে বলতো যে দেখেন আমরা তো ক্ষমতায় নেই, ক্ষমতায় না থাকলে দলের একজন নেতাকর্মী অপরাধ করলে তাকে বহিষ্কার ছাড়া আর কিছু করার নাই, কারণ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তো আমরা নিতে পারি না, বিকজ উই আর নট ইন গভর্নমেন্ট। তো গভর্নমেন্টে আমরা যখন আসবো তখন পাবো। তো এখন সময় এসেছে যে যে বিএনপির বা সরকারের দলের রোলিং পার্টির যে নেতা কর্মী কোনো অপরাধ অন্যায়ের সাথে জড়িত হবে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে দুইটা। এক নাম্বার হলো দলীয় পদক্ষেপ, অর্থাৎ তাকে বহিষ্কার করা। ২ নাম্বার যেটা ইতিমধ্যে করেছে, বারবার করে আসছে, ২ নাম্বার পদক্ষেপ শুধু এখানেই শেষ থাকা যাবে না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে হবে পাশাপাশি। তাহলে পরেই না মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ ইয়েস, আমরা সরকারের প্রতি আস্থা এনেছি। আমি বলছিলাম কদিন আগে, যখন একজন পুলিশের ডিআইজি প্রধানমন্ত্রীর প্রেজেন্সে তার মানে দলীয় ন্যাক্কারজনক ভাবে প্রশংসা করতেছিল, নিজের গুণকীর্তন করছিল, সে জাতীয়তাবাদী আদর্শের সে সৈনিক হ্যান্তার, তখন আমি বলছিলাম যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে ওইখানে ইনস্ট্যান্ট বসে ওই ডিআইজি কে বরখাস্ত করে তারপর ওই প্রোগ্রাম থেকে উঠে আসতাম।
সরকার তো 16 জন ডিআইজি কে একদিনে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে। কই রাষ্ট্রের কোনো ক্ষতি হয় নাই ভাই তাতে? তাহলে একজন ডিআইজি কে ওইদিন যদি বহিষ্কার করা হতো তাহলে কি এমন রাষ্ট্রের ক্ষতি হতো? কেন উনি সরকারের প্রশংসা করছে, দলের প্রশংসা করছে, একজন সরকারি কর্মচারী এই প্রশংসা করতে পারে না। তো এটা যদি ওনাকে বহিষ্কার হতো তাহলে সরকারের প্রতি আস্থা আসতো। আস্থা ভাই মুখে বললে হবে না। সরকার যদি বারবার বলেও যে আমি তখনও বলছি যে আস্থা আসবে না। সেটার জন্য তাকে মানে দৃশ্যমান কাজ করতে হবে। জনগণ যা চায় তা করতে হবে। জনগণ জুলাই সনদের জন্য ভোট দিয়েছিল, গণভোট সেটা বাস্তবায়ন করতে হবে। জনগণ চেয়েছিল সংস্কার পরিষদ গঠন করা, সেটা করতে হবে। জনগণ চেয়েছিল যে সংবিধান সংস্কার হবে, সেটা করতে হবে ভাই। না হলে এগুলো শুধু মুখে বলা হবে, সেগুলো তো এখন অনেকটা ভুলেই যাওয়া শুরু করছে জনগণ। সেটা ভোলানোর জন্য অনেক কিছু কাজও করা হয়েছে, সেগুলো বাস্তব মানে সেগুলো অনেকটা সফল হয়েছে। এখন একটা বিভিন্ন বিষয় নিয়ে একটার পর একটা নতুন নতুন ইস্যু আসছে। এটা তো একটা রাজনৈতিক গেম, এটা যার কারণে অনেক কিছু মানুষ ভুলে যাচ্ছে। বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা সরকার ঠিক করবে, বিরোধী দল না। বিরোধী দল না, এটা সরকার ঠিক করবে। বিরোধী দল তো তারা বিরোধী দল, বরং এখন তো আমি মনে করছি সরকারের চেয়ে বিরোধী দল চাপে আছে। কেন? এই কারণে যে বিরোধী দলের যে ধরনের ভূমিকা বা জনগণের যা আশা আকাঙ্ক্ষা সেগুলো যদি সরকার পূরণ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে তো মুখ্য ভূমিকাটা সেখানে পালন করবে বিরোধী দল। অর্থাৎ জনগণের সেই কথাটা তুলে ধরতে হবে বিরোধী দলকে। যদি সেটা ব্যর্থ হয় বিরোধী দল যদি সেখানে নমনীয় হয়, বিরোধী দল যদি এরকম মনে হয় যে সরকারের সাথে কোন রকম কোন আতাত, যেটা একটু আগে রবি ভাই বললেন যে নারায়ণগঞ্জের হাট বাজার গুলা ইজারা দেওয়া হয়েছে বিএনপি জামাতে এনসিপির সাথে সমঝোতা করে, তো এইরকম যদি জনগণ মনে করে যে সমঝোতার মাধ্যমে সবকিছু, তাহলে বিরোধী দলকে ছাড়বে না। এবং অলরেডি ইতিমধ্যে বিরোধী দল বেশ কিছু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারা আমি মনে করি সেই দৃষ্টিতে এক ধরনের চাপে আছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে বিরোধী দল করছেটা কি, সরকার একটা পর একটা তারা ভুল করছে, বিভিন্ন ধরনের ভালো কাজও করছে, ভুলও করছে, বড় বড় বাজে সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলোর ব্যাপারে বিরোধী দল অনেকটাই হালকা মেজাজে মনে হচ্ছে। এই জন্য সামনের রাজনীতির ভবিষ্যৎ কি হবে, যদিও বিরোধী দল তো সুখে নাই। যেমন বর্তমান প্রধান বিরোধী দল জামাত ইসলামী আর এনসিপির তার মুখ্য যে সমন্বয়ক, সে একটা জেলায় গিয়ে সুষ্ঠু মতো একটা প্রোগ্রাম করে আসতে পারে নাই। একটা ছোট্ট একটা জেলা শহরে গিয়া, ঝিনাইদহ কোনো বড় জেলা না বাংলাদেশের, ছোট্ট একটা জেলা শহরে গিয়ে সুস্থ মতো সে একটা প্রোগ্রাম করে আসতে পারে না। তার উপরে ডিম নিক্ষেপ করা হলো, হকি স্টিক দিয়ে হামলা করা হলো, আবার থানায় গেল, মামলাও করতে গিয়ে সেখানেও বাধা, মামলা নিচ্ছিল না, পরে সেখানে থানা গেট কত কিছু হলো, সবই তো আমরা দেখলাম। সেগুলো তো আর নতুন করে আর বলার দরকার নেই। তার মানে তারাও কিন্তু চাপে আছে। 2 নাম্বার হলো যে জামাত ইসলামের বড় একটা সম্পদ কিংবা তাদের নেতাকর্মী কিংবা তাদের প্রতিষ্ঠিত একটি সম্পদ হলো ইসলামী ব্যাংক। সেটা নিয়েও এখন সংকিত, সেখানেও হাত দিয়েছে সরকার। সুতরাং কেউ ভালো নাই। এখন ভবিষ্যতের আমার তো মনে হচ্ছে অনেক ক্ষেত্রে যে বিরোধী দল এবং সরকারি দলের যে এখন একটা মানে হালকা হালকা মানে দুষ্টু মিষ্টি যে একটা সম্পর্ক যাচ্ছে গত 3 মাস, এটা বোধহয় কতদিন যাবে আমি জানি না। বা এটা যাক, এরকম কন্টিনিউ হোক, সেটাও হয়তো অনেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা বোধহয় চায় না যে বিরোধী দল এবং সরকারি দলের একটা মোটামুটি এখন পর্যন্ত আহামরি কোনো মানে এমন কোনো ঘটনা ঘটায় যেগুলো সামনের রাজনীতি খারাপ হতে পারে, সেই ধরনের অত বড় কোনো ঘটনা এখনো ঘটে নাই। কিন্তু সেটা ঘটানোর জন্য, অর্থাৎ সামনের ভবিষ্যতের রাজনীতিতে সরকার বিরোধী দলের অবস্থানটা আরো মারমুখী এবং সাংঘর্ষিক এবং তাদের ভিতরে সম্পর্কটা খুবই বাজে অবস্থা তৈরি করা, দাগ কুমড়ার অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় একটা পক্ষ তারা খুবই মাশাআল্লাহ দিলে চেষ্টা করে যাচ্ছে। সেইটা বিরোধী দলেরও বুঝতে হবে, সরকারি দলের তো বুঝতেই হবে। কারণ রেসপন্সিবিলিটি মেজরিটি সরকারের হাতে বা সরকারি দলের হাতে, মাইনরিটি হয়েছে বিরোধী দলের হাতে। তো সামনের রাজনীতি সাধারণ মানুষরা, ধরেন নির্বাচন একটা হয়ে গেছে, কাকে ভোট বেশি দিয়েছে, কোন দলকে কম দিয়েছে, সেটার চেয়ে বড় কথা এখন যারা ক্ষমতায় আছে, যারা ভোট দেয় নাই তারাও তাদেরকে ভোট দিয়েছে, এটাই ধরে নিতে হবে। জনগণের ভোটেই তারা ক্ষমতায় আসছে। তারা 209 না, তারা 300 আসনেই সরকার। এখন 300 আসনেই সরকার, 300 আসনের এমপিরাই সরকারের এমপি। বিরোধী দলের এমপি বলতে কোনো এমপি নাই বাংলাদেশে, সবই সরকারের এমপি, সবই জাতীয় সংসদের এমপি, সবই বাংলাদেশের কনস্টিটিউশনাল অনুযায়ী সবাই এমপি, সবাই সংসদ সদস্য। সুতরাং সরকারের এখানে মূল দায়ভারটা, মূল রেসপন্সিবিলিটিটা
সামনের দিনগুলো রাজনীতি কোন দিকে যাবে। জনগণ যা গেছে গেছে, নির্বাচন জনগণ চায় সামনের দিনগুলোতে বাংলাদেশটা ভালো পথে থাকুক। সরকার কারো প্ররোচনায়, কারো চাপে, কোনো বহিঃচাপে, বৈদেশিক বড় বড় শক্তির চাপে কোনো চুক্তিতে আবদ্ধ হোক, এটা জনগণ আর চায় না। ইউনূস সরকার বেশ কিছু চুক্তি করেছে, যে চুক্তিগুলো নিয়ে এখন অনেক কথা হচ্ছে। এগুলো এই ধরনের চুক্তি অন্তত এই সরকার আমলে চায় না। কিংবা এমন কোন দেশের জন্য মঙ্গলজনক কোন প্রকল্প কোন দেশের চাপে বিরত রাখা যাবে না। কোন দেশের আবার খুশি করার জন্য কোন প্রকল্প নেওয়া যাবে না। এই ধরনের সাহসী পদক্ষেপ যেমন সরকার নেবে, একই সাথে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আছে, যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো কোনোভাবে ইনিয়ে বিনিয়ে কিংবা অন্য কোনো ইস্যু দিয়ে সেই সংস্কারকে ধামাচাপা দেওয়া যাবে না। তাহলে সামনের রাজনীতিগুলো যদি বিরোধী দল চাক বা না চাক, আগে তো গত 15 বছর তো বিরোধী দল তো সরকারের পক্ষেই ছিল, ওই তাতে কি সরকার থাকতে পারছে? সবসময় যে বিরোধী দলের আন্দোলনে সরকার পতন হয় তা না, তখনও তো একটা বিরোধী দল ছিল। তো বর্তমানেও যদি বিরোধী দল এরকম কোন সরকারের বা জনগণের জনগণের কথা বলতে না পারে, তাহলে জনগণ বিরোধী দলের দিকে তাকায় থাকবে না। থাকে নাই জুলাইতে, ভবিষ্যতে থাকবে না। মানুষ তো একবার সফল হইলে বা হলে অন্তত আগামী 2 যুগ এটা রেস থাকবে। 71 সালে 54 বছর আগের চেতনা যদি এখনো 54 বছর পর জিয়ে রাখতে পারি আমরা, 24-এর চেতনাও জিয়ে রাখা যাবে। 24-এর যে উদ্দেশ্য, যে কারণে আন্দোলন হয়েছিল, সেটা শেষ হয়ে যায় নাই। যদি কেউ এটা ভুলে যাওয়ার চেষ্টা করে, সে ভোলা সম্ভব না, এটা সম্ভব না, ইম্পসিবল। যদি কেউ এটা মনে করে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। মানুষের এখন ডিজিটাল যুগ, সমস্ত ভিডিও রয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, সমস্ত স্মৃতিচিহ্ন রয়ে গেছে। যারা শহীদ পরিবারে, সে শহীদ পরিবারের বাকি সদস্যরা বেঁচে আছে। সুতরাং এগুলো এখনই ভোলার সময় হয় নাই। আমি আশা করব সামনের রাজনীতিগুলো ব্যাপারে বিরোধী দল, সরকারি দল উভয় সচেষ্ট থাকবে এবং দেশের স্বার্থের ব্যাপারে তারা সবসময় আপোষহীন থাকবে এবং বহিঃশক্তি সারা জীবন এই আমেরিকার কাছে, চীনের কাছে, ভারতের কাছে নতজানু হওয়া, রাশিয়ার কাছে নতজানু হওয়া, রাশিয়ার বড় প্রজেক্ট দেওয়া, আমেরিকার কাছে সব জ্বালানি খাত দিয়ে দেওয়া, টোটাল বাংলাদেশের জ্বালানি খাতে 80% তাদের হাতে ছেড়ে দেওয়া, অন্য গুলো সব চায়নার হাতে দেওয়া, আর এদিকে গুলো সব ভারতকে দেওয়া। এই দেওয়া দেওয়ার মধ্যেই আছি আমরা সারা জীবন, কিছু আমরা নিতে পারছি না, খালি দিয়ে যাচ্ছি। দিতে দিতে সব শেষ, দিতে দিতে শেষ। এখনো মানে বাকি আছে পরনের কাপড়টা, বলতে গেলে এরকম দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে শোনা যাচ্ছে সরকার গভীর সমুদ্র বন্দে তেল গ্যাস তারা অনুসন্ধান চালাবে। গত 15 বছর এটা চালানো হয় নাই। আমরা সমুদ্র বিজয় করেছি, সেখানে সীমানা, কিন্তু সমুদ্রের সম্পদ আমরা আহরণ করতে পারি নাই। ব্লু ইকোনমি সম্পর্কে যখন ইউনূস সরকার সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছিল, উনি বারবার বলছে গোটা বাংলাদেশে যা সম্পদ আছে সমুদ্রের সেই রকম আরেকটা সম্পদের জায়গা আছে, আমরা সেটার মধ্যে সামান্যতম আমরা সেটা ব্যবহার করতে পারছি না।